যে কাঁসারা বা এরা যে এসে বলল যে চিহ্ন রাখবে না, গণভবনকে জাদুঘর বানাবে। গণভবন কি কারো বাপের সম্পত্তি যে জাদুঘর বানাই ফেললো? জাদুঘর তো শাহবাগে আছে, ওখানে আরেকটু এক্সটেনশন করুক বা এক রুমে করুক। যে যায় লঙ্কা সেই হয় রাবণ, এই হয়ে যায় সমস্যা। আপনার দুর্নীতির মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলাগুলো হলো, কিন্তু হাসিনা যখন ক্ষমতা আসলো সব মামলাগুলো কি হয়ে গেল? স্কোয়াশ হয়ে গেল। একটা মামলা তো আজম যে চৌধুরী করেছিল, বলে যে ভয় করেছি। তখন শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক জলিল সাহেবও কি কথাবার্তা বললো, বলে যে ভয় বলেছি। এখন যারা ক্ষমতায় আসছে, যেভাবে আসুক, নিয়োগকারী, আমাদের নিয়োগকারী হইল ছাত্র, জনগণ সমর্থক, এনারা এসে কি করলেন? মামলা। কেউ তো বলল না যে আমার বিরুদ্ধে মামলা থাকলে সেগুলা যথারীতি বিচারের মাধ্যমে নিষ্পন্ন হোক। একটা জিনিস খেয়াল রাখেন। দ্বিতীয় জিনিস হইল বিচার ব্যবস্থাটা, সে আগে কোন আমলে যে গ্রেনেড হামলায় হোক, দুর্নীতির জন্য হোক, যাদের সাজা হইল, কারো ফাঁসির আদেশ হইল, এখন পট পরিবর্তনের পরে ওই বিচার ব্যবস্থাতে উত্তরসূরিয়া বলতেছে ওটা কুল্লে খালাস, আগে যেটা করেছে এটা নাজায়েজ, হয় নাই। এই যদি বিচারপতি, বিচারক, বিচার সিস্টেমের ব্যবস্থা হয় যে একজন রায় দিবে ফাঁসি, আরেকজন বলবে যে অসম্ভব, আবার ফের পয়লেসে শুরু তদন্ত করো, হবে না, তাহলে আপনি আইনগতভাবে বিচারিকভাবে দুর্নীতি থামানোর কোনো সুযোগ পাচ্ছেন না। পট পরিবর্তনের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখন যেটা বলছে ছাত্র জনতার, যেটা বলতেছে যে অভ্যুত্থান, এরা কতটুকু ভালো থাকবে, কি হবে, এদের প্রথমেই তো যাত্রাতে গলত শুরু হয়ে গেছে। ইমোশন ওভাররুল করতেছে অনেক কিছুকে। আমি একটা অনুষ্ঠানে এই সরকার আসার পরে বলেছিলাম যে কাঁসাটা ভালো। রবীন্দ্রনাথ যখন বলে ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁসা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। কাঁসা অর্থের কামড় সহ্য করা অত্যন্ত কষ্টকর, শেষ হয়ে যায়, নষ্ট হয়। আর কাঁচা তরকারি তাড়াতাড়ি না রাখলে এমনি পৌঁছে যায়। তো আমাদের দেখতে হয় কাঁসা কতটুক সফলভাবে আগাইতে পারে। এই যে কাঁসারা বা এরা যে এসে বলল যে চিহ্ন রাখবে না, গণভবনকে জাদুঘর বানাবে। গণভবন কি কারো বাপের সম্পত্তি যে জাদুঘর বানাই ফেললো? জাদুঘর তো শাহবাগে আছে, ওখানে আরেকটু এক্সটেনশন করুক বা এক রুমে করুক। এখন এরা গণভবনটা একটা সরকারি সম্পত্তি। বেগম খালেদা জিয়ার আমলে এটা প্রধানমন্ত্রী ভবন ছিল, হাসিনা না বলে গণভবন ছিল, ফখরুদ্দিন সাহেবের মধ্যে প্রধান উপদেষ্টা ভবন ছিল। আর নিজের নিরাপত্তার কথাই হয়তো শেখ হাসিনা প্রথম এটাকে নিজের জন্য নিয়েই নিচ্ছিল আইন পাস করে, পরে যদি এটা কার্যকর হয় না, বন্ধ হইল। নিরাপত্তা তো হয় না, এখান থেকে ভাগলো। এইভাবে পরে আরেক দল আসা ৩২ নম্বর রোড ভাঙলো না এরা আন্দোলন করার সময়। তো এই জাদুঘর যে আরেকজন ভাঙবে না তার কি নিশ্চয়তা আছে? তো জাদুঘর সারা দেশ জাদুঘর হয়ে যাবে না সম্পত্তি। সংসদ ভবন একসময় যদি আরেক দল আসে এরকম কোন একটা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন কিছু একটা হয়, তাহলে সংসদ ভবনটা আমরা জাদুঘর করে দেবো, আর এখানে এরকম কালে আইন ফাঁস। তারপরে যাইয়া প্রধানমন্ত্রীর ভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বাসভবন না, শুধু প্রধানমন্ত্রীর অফিসটাও খারাপ, সেটাও জাদুঘর করব। আর বঙ্গভবন বাকি থাকে কেন? ওটাও জাদুঘর। এইগুলোর মধ্যে ইমোশন থাকে। আরেকটা বলতেছে কি এখন যে শেখ মুজিবের ছবি থাকবে না, কি আজব কথা। ওরা বলতেছে এটা স্বাধীনতা, আর স্বাধীনতা তো যুগে যুগে আসছে। যারা 47-এ করছে তারা বলছে এটাই স্বাধীনতা। তারপরে যারা 71-এ আমরা সরেজমিনে দেখলাম, আমরা বলতেছি ওইখান পাকিস্তান থেকে বেরিয়ে আসলে এটা স্বাধীনতা। ভাগ্যিস যে এরশাদের স্বৈরাচারের পরে স্বাধীন হয়েছে কেউ বলে নাই। এইগুলো ইমোশনাল আসপেক্টগুলো ঐতিহাসিক ভিত্তিতে যদি রেকটিফাইড না হয়, তাহলে আপনার ডাইভার্সন হবে, সিস্টেমেটিক পলিটিক্যাল কোহেশন থাকবে না। একটা খবর দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এবং নাগরিক কমিটি নামে কি একটা কমিটি আছে, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, এগুলা জাতীয় না, অজাতীয় না, বিজাতীয়, এগুলো আমি বুঝি না, সবই জাতীয় থাকে, আমরা সবকিছু জাতীয় বলি। তো এরা নাকি পলিটিক্যাল পার্টি করবে। আই ডু কংগ্রেচুলেট যদি তারুণ্য একটা পলিটিক্যাল পার্টি করতে পারে। আমি 2012 সালে একটা লেখা লিখছিলাম যে রাজনৈতিক তৃতীয় শক্তি দরকার, যে হাসিনা এবং খালেদার জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি চাই। রেকর্ডেড, এই যে
চেতনায় বুদ্ধি বই দিয়ে আছে, রেকর্ডেড, আগের কথাই বলছি। এরা যদি সুন্দরভাবে একটা করতে পারে, কিন্তু আমি ভয় পাচ্ছি সুন্দরভাবে করবে, এদের তো ইমোশন বেশি। ওই যে মগের মুল্লুক থেকে মগের মুল্লুক করলো না তারা, যে পরীক্ষা পাস ছাড়া পরীক্ষা লাগবে না, এমনি পাস দিয়ে দিয়েছে, সচিবালয় ঢুকে আদায় করলো। এই বিচারপতি বাইরে করে দিতে হবে, যায় ঢুকে দাও সুপ্রিম কোর্টে। সিস্টেমেটিক ভাবে যদি আপনি কন্ট্রোল ওইতে কাঁচাদেরকে কাজে না লাগাইতে পারেন, বয়সের কারণে ও আবার ডিরেল যদি হয়, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। আর সবচেয়ে একটা জিনিস হইল দুর্নীতি যেগুলো নিয়ে আপনি বলেন, সেটা হইল কোহেশন, যেটা চলে আমলা রাজনীতিবিদ। দুর্নীতি তো কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু হয়েছে। ময়রা মিষ্টি বানাবে, একটু সেকে দেখবে না? হ্যাঁ, জমিদারের নায়েব খাজনা আদায় করবে, তার হাতের উপর দিয়ে এত টাকা জমিদারের কাছে চলে যাবে, দাদার কাছে, ও দু চারটা এদিক সেদিক নেবে না, কতটুক নেবে সেটা থাকে। আর সবচেয়ে আপনার আমলা আর রাজনীতিবিদ যখন এক হয়ে যায় দুর্নীতির জন্য, প্রোটেকশন না থাকে, বিচার ব্যবস্থা তো করলে। চেয়ার থেকে তো সরে গিয়ে কি মনে হয়েছে যে অনেক সমাধান মিলেছে? আপনি তো সরে গিয়েছিলেন, সরানো হয়েছিল। আমি সরে গিয়েছি, আমার তো দুই দিকের অভিজ্ঞতা আছে। সেটা হইল রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রথম আমল থেকে আমলাতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বঙ্গবন্ধুর আমলে আমলাতন্ত্রে এরকম মনা ছিল না, যদিও তার 73 ব্যাচটাকে তোফাইল বাহিনী বলা হইতো। তা মুক্তিযুদ্ধে যারা গেল তাদেরকে এরকম রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে ভাইভাতে দিয়ে চাকরি দিয়েছে, যেহেতু পিএসসি পরীক্ষা নিতে পারে নাই। পিএসসিকে এমনভাবে চিঠিটা দেওয়া হয়েছে যে তোমরা এতদিনের মধ্যে লিখিত পরীক্ষা নিতে পারবে কিনা, যেন তারা না করে। 15 দিনের মধ্যে সম্ভব না, তখন ওই ভাইভা দিয়ে মুখে দিয়েছে। 77 ব্যাচটা 15 দিনের ডিফারেন্সে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, কিন্তু ওইটা ডক্টর শেখ মুকসুদ আলীর নিপা পর্যন্ত ঘুরে আসছে তারা 2 বছর পরে নিয়োগ পেল। এখন ওই সময়ও এরকম আমলাতন্ত্রের মধ্যে বিভাজন হয় নাই। জিয়াউর রহমানের সাহেবের সময়ও ছিল না, এরশাদের আমলেও আমলাতন্ত্রে বিভাজন ছিল না, মনা ছিল না। খালেদা জিয়ার প্রথম আমলে শুরু হয়ে গেল মনাগিরি। জমিরুদ্দিন সরকারের আমলে প্রথম যে 1992-তে গণপদোন্নতি দেওয়া হইল, সেই পদোন্নতির সময় শুরু হয়ে গেল ভাগ বিবেচনা। তখন পদোন্নতি নীতিমালাটা করেছিল 100 নম্বরের পরীক্ষা নিত। 100 নম্বরের মধ্যে 60% হইল 10 বছরের এসিআর এর ঘরে, আর 40% ছিল মৌখিক পরীক্ষা। শুভঙ্করের হিসাব দেখেন কিভাবে দলীয়করণ শুরু হইল। যে ব্যক্তি, যে অফিসারটা 10 বছরের এসিআর এর গড়ে 90 করে পেলে 60% তার আউট অফ 60 54 হয়, কেমন 54, 75 ছিল প্রমোশনের বেঞ্চমার্ক। তো তাকে ফেল করা দেওয়ার জন্য ওই এগুলারে বাদ দিতে হবে, হাওয়াই মোনা 73 বেস্ট যারা আছে বাদ দেওয়ার জন্য ভাইবা 40-এর মধ্যে এটারে কম দিয়ে ওই 75-এর নিচে নামাই ফেলল। আর এদের সাপোর্টে যেগুলো মনে হইল, তার 10 বছরের এসিআর এর 60% 60 করে পাইলে তার হয় 36, ওর হইল 54, কিন্তু রে ফেল করাই দিল। আর এর হইল 36, এখন আউট অফ 40 তাকে 39 দিয়ে দিল, মানে এখানে বাড়ি মানে যোগ করলে যাতে বেড়ে যায় 75 হয়ে গেল। জি, এই যে ভাগ করলো, এমনকি জমিরুদ্দিন সরকার তখন তার আন্ডারের কমিটিতে পাশ করার সময় এটাও উঠলো, বেগম খালেদা জিয়া সইত করলো লাস্ট হয়ে যায়, মাঝখানে সিটও বদলাইলো। এই যে মনা শুরু হলো, এই মনার থেকে কি হইলো, আমি নিজে মনার ভুক্তভোগী। খালেদা জিয়ার আমলে ওই সরকার আমলে আমাকে 4 বার সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই, কারণ আমার বন্ধু বান্ধবরা আমাকে আওয়ামী মনা চিহ্নিত করলো। আবার ঠিক সালাউদ্দিন মন্ত্রী যখন সালাউদ্দিন ইউসুফ যখন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আমি হেলথের ডেপুটি সেক্রেটারি, ও আমার বাইর করে দেয়, বলে যে এটা বিএনপির লোক। 4 বার প্রমোশন না দেওয়ার পরে তো আমি চাকরি করি নাই, যেটা বললেন সেরে কি নিস্তার। আমি 8 মাস ছুটিতে ছিলাম, তত্ত্বাবধায়ক হিসেবে প্রমোশন দিল, আমি জয়েন করলাম। তারপরে ছাড়লাম কেন? ছাড়লাম যেটা 15 মাস আগে স্বেচ্ছা অবসরে আসলাম এই কারণে, এই যে দুর্নীতির বিরুদ্ধে মইনুরা 3 উদ্দিনের সরকার যেটা ছিল, মঈনুদ্দিন, মাসুদ উদ্দিন, ফখরুদ্দিন, এরা বললো এটা করবে ওটা করবে, পরের দিকে দেখে ওরা ডিভিয়েট করতেছে। তো আমি তো ওদের কথা রক্ষা করে পারবো না, সবুজ কালো যে স্লিপ পাঠাচ্ছে, অতএব আমি স্বেচ্ছা অবসরের স্কেল নামিয়ে চলে গেলাম। আসেন, আপনি দুর্নীতির বাকি যে কথাগুলো উঠছে, আপনি কাকে ধরবেন? মিডিয়ার দুর্নীতির কথা উঠতেছেন, এই মিডিয়া, এই বড় বড় সম্পাদক মারা গেছে, এরা কি শেখ হাসিনার পদলেহনের মধ্যে ব্যস্ত থাকে নাই? সংবাদ সম্মেলনের মধ্যে একটা জাবরিল সম্পাদক পর্যন্ত তাকে যেভাবে তোষণ করতেছে আমরা দেখি নাই।
করেছে। তারপরে এমনকি মিডিয়া নাই যে শেখ হাসিনা লেকের মধ্যে পুঁটি মাছে হাতির সমান ডিম পারছে কিনা এটা নিয়ে ফলাও করে প্রচার করতেছে। তারাই আবার এখন এদের মন পাওয়ার জন্য কোনো ছেলের চিকিৎসার জন্য হয়তো একটা প্লেন ভাড়া দিয়ে দিল। তো মিডিয়া যদি তার যখন যেটা হওয়ার সুবিধার জন্য যায়, আমি ক্ষমতা ছিল আমি দেখি নাই একটা বড় নামকরা পত্রিকার সম্পাদক আপনার রাতে 11টায় টেলিফোন করতো, বদি ভাই আমি দেশে ফিরেছি, মনে হয় যেন আমার কাছে রিপোর্ট না করলে ওই সম্পাদকের চাকরি থাকে না। ওই বেটাই আবার যখন আমি চেয়ার থেকে নেমে চলে আসলাম তখন আমাকে আর চিনে না। দিস ইজ মিডিয়া। আবার আমার সম্বন্ধে যে লিখতেছে যে আমি কথা বলি বন্দুকের বাসায়, ওই জাতীয় একজন সম্পাদক আমার বাসা যাইয়া হাজির, মিষ্টি নিয়েছে। মিষ্টি যখন ফেরত দিলাম বলে যে আমার 40 বছরের আজকে শেষের দিকে চলে এসেছি আলোচনা। দুর্নীতি যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা টকশো করবেন কি দিয়ে? এই জন্য থেকে যাচ্ছে, এই জন্য থাকার দরকার আছে। আচ্ছা, বা বাংলাদেশের দুর্নীতিটা যদি আপনি প্রথম থেকে শুরু করেন, বঙ্গবন্ধু সরকারে আওয়ামী লীগের প্রথম দিকে, সেই সময় তো দুর্নীতির বীজটা বপন হয়েছে। এবং খোদ বঙ্গবন্ধু নিজেই তো বলছেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে চোরের খনি পাই কেন বলছেন? দুর্নীতির জন্য বলছেন। আবার যখন মজুদদারি হচ্ছিল, হোর্ডিং হচ্ছিল, তখন রেড করলো আর্মিদের দিকে, দেখা গেল যারে ধরতে যায় সব আওয়ামী লীগ, আবার বন্ধ করে দিল। এবং বঙ্গবন্ধুর মুখ থেকে তো আবার বেরোলো গাজী আমার কম্বলটা কোথায়। রেড ক্রসের চেয়ারম্যান ছিল গাজী গোলাম মুস্তফা। তো সেই সময় উনি একটা এজেন্ডা নিয়ে কথা বলার সময় বলছিলেন যে অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। তারপরে এটা আল্লাহ হয়ে গেল, তাহলে বাকি 50% জায়েজ। যেহেতু উনি বলছেন 50% শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স, তাহলে বাকি 50% জায়েজ। এর মধ্যে তখন আওয়ামী লীগের সুধাংশু শেখর হালদার তো বাজার গরম করে ফেললো, বাকি 50% জায়েজ। একজন বিচারপতি আব্দুর রহমানের নাম কোর্টও করলেন যে এরকম দুর্নীতি সম্বন্ধে বলা হলো। সেই এরশাদ সাহেব নিজে কি হলেন, আবার দুর্নীতির দায় জেল খাটলেন জমা চাটাওয়ার মামলায়। ঠিক আছে, এরপরে পট পরিবর্তনে খালেদা জিয়ার আমল আসলো। সেই সময় তো সেসমকার কি এয়ার হাউস না হাওয়া ভবন, এই নিয়ে তো এমন কথা চাউর হইল যে সেখানে কোনো কিছু না দিলে কিছু হয় না। আমি ব্যক্তিগতভাবে সেখানকার দুর্নীতি সম্বন্ধে আমাদের সার্ভিসের কন্ট্রাক্ট খালেদা জিয়ার আমলে সেই সময় তো চুক্তিভিত্তিক নিয়োগ ছিল একেবারে ডাল ভাত, পয়সা দিয়ে চুক্তিভিত্তিক কেনা যেত। আমাদের এক বন্ধু, আমার বেস্টমেট, ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছে। সে হারিস চৌধুরীর সাথে কিভাবে একটু যোগাযোগ করলো, সে যেন একটু চুক্তিভিত্তিক নিয়োগ পায়। তো এখন হারিস চৌধুরীও মারা গেছে, নূর মোহাম্মদ তালুকদারও মারা গেছে। এগুলো আমি নতুন কিছু বলছি না, আমার বইতে লিখে আছে আগে। তো বললো যে তাকে 1 বছরের কন্ট্রাক্ট দেবে, মিনিমাম 2 লাখ টাকা দিতে হবে। আমি বিশ্বাস করলাম না যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সরাসরি তার কাছে এরকম টাকা আছে। আই ডিড নট বিলিভ ইট। বললো যে ঠিক আছে, তোমাকে আমি কথা বলবো, যে মোবাইলে লাউড স্পিকার দিয়ে শুনে দেবো। শুনেছে, এবং সেখান থেকে বলতেছে আপনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে 1 বছর থাকবেন, 2 লাখ টাকা না দিলে হবে নাকি, আপনি তো পোষায় নেবেন। বলে যে স্যার আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমার ছুটি সারেন্ডার করে আসবো, এলপিএ সারেন্ডার করে আসবো, 1 লাখে আমার কি 2 লাখে পারবো না। একেবারে নিজে শুনলাম। ওই দিনই ওই অফিসে আমাদের আরেক বন্ধু গেলেন, বলল যে তোমাদের রেজাউল হায়াত চৌধুরীর আবার সচিব হিসাবে যোগাযোগ মন্ত্রণালয় কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমি বললাম তুমি কোথার থেকে জানলা? বলে যে আমি সেখানে ছিলাম, তো হাওয়া ভবনে এগুলো নিয়ে আলাপ হচ্ছে, এবং সেটার জন্য সেখানে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে। আমি রেজাউল হায়াত চৌধুরী এত টাকা কোথেকে দেবে? কি বলে টাকা তো উনি দিবেন না, টাকা দিচ্ছে অন্যেরা তাকে ওখানে রাখার জন্য, কন্ট্রাক্টর বাসারা। এবং ঠিক যেদিন বললো এটা, তার পরের দিন দেখলাম যে তার কন্ট্রাক্ট এখন। তাহলে সেই সময় দুর্নীতি হলো।